জিওগ্রাফিতে প্রতিটি ইউনিট থেকে যদি তুমি পুরোপুরি না পড়ো তবুও তুমি পূর্ণ নাম্বার পেতে পারবে। আজকে এই ভিডিওতে পুরোপুরি রত্না ম্যাম তোমাদেরকে বুঝিয়ে দেবে যে কি করে ক্লাস 12 সেমিস্টার 4-এ সেই নোটগুলি তুমি যদি পড়ে নাও, যে ইউনিট বাই ইউনিট তোমাকে আর পড়তে হচ্ছে না। যদি তুমি ধরে নাও কোনো একটা চ্যাপ্টার বাদও দিলে সেখান থেকে তুমি অথবা কোশ্চেনগুলি পেয়ে যাবে। মানে হচ্ছে তোমাদের অপশন দেওয়া থাকবে, কোন কোন চ্যাপ্টারে অপশন থাকবে সেগুলো তোমাদের রত্না ম্যাম আজকে বুঝিয়ে দেবে। তো প্রাকৃতিক ভূগোল নিয়ে আজকে আমরা কথা বলবো। এর আগে আমরা কথা বলেছিলাম ভারতের ভূগোল নিয়ে, আরেকটি চ্যাপ্টার ছিল মানবীয় ভূগোল নিয়ে। তো আজকে প্রাকৃতিক ভূগোলে তোমাদেরকে ইন ডিটেলে 6টা ইউনিট রয়েছে। 6টা ইউনিটের মধ্যে কোন ইউনিটগুলো যদি তুমি পড়ো সেখান থেকেই কমন পেয়ে যাবে, এবং কোন টপিকগুলি রয়েছে সেগুলো রত্না ম্যাম এই ভিডিওতে ভালো মতো বুঝিয়ে দেবে। আর এর নোটগুলো যদি তোমাদের দরকার হয় তাহলে অবশ্যই আমাদের এই সাজেশন ব্যাচটি তুমি আমাদের অ্যাপ থেকে নিতে পারো। ডেসক্রিপশনে লিঙ্ক রয়েছে, অথবা আমাদের ফোন নাম্বারে তুমি হোয়াটসঅ্যাপ করতে পারো, সেখানেও তোমাকে হেল্প করা হবে। তবে রত্না ম্যাম আজকে তোমাদেরকে এই যে প্রাকৃতিক ভূগোল রয়েছে এখান থেকে কোশ্চেন্সগুলো বলে দেবে এবং টপিকগুলি বলে দেবে। ঠিক আছে? হ্যাঁ, তো তোমাদের স্যার যেভাবে বললো যে আমাদের সাজেশন ব্যাচে কিন্তু সবগুলো কোশ্চেন সমেত অ্যান্সার রেডি আছে, তোমরা সেখান থেকে কালেক্ট করে নিও। তার আগে আমি তোমাদেরকে বলতে চাই যে প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং তোমাদের ভারতের ভূগোল যে রয়েছে, আমাদের এত ভাস্ট বা হিউজ সিলেবাসটা কমপ্লিট করা সম্ভব নয়। কিন্তু তুমি যদি ট্রিক ফলো করো তাহলে তুমি দেখতে পাবে যে কিছু কিছু সাব ইউনিট যদি আমরা বাদও দিই তাহলেও আমরা সব কোশ্চেন কিন্তু কমন পেয়ে যাব। তো আজকে আমি তোমাদেরকে সেটাই বলে দেবো যে আমি কোন কোন চ্যাপ্টারগুলোকে স্কিপ করেছি, আর তোমাদের আমি কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন দেবো যেগুলো কিন্তু তোমরা 100% পরীক্ষায় পাবেই। তো সমুদ্রবক্ষের বিস্তৃতি থেকে আমি তোমাদের বেশি কোশ্চেন রাখিনি। ফার্স্ট কোশ্চেন হচ্ছে সমুদ্রবক্ষের সম্প্রসারণের ধারণা। এখানে ধারণা বলতে বলা হয়েছে হ্যারি হেসের যে তত্ত্বটা। তো আমি তোমাদেরকে অনেকগুলো তত্ত্ব বলেছি, অর্থাৎ প্রাকৃতিক ভূগোল, মানবীয় ভূগোল এবং ভারতের ভূগোল থেকে। তো টোটাল হ্যারি হেস পড়তে হবে। তারপরে তোমাদের রয়েছে ম্যালথাস, ডেভিস এবং অমর্ত্য সেন। ঠিক আছে, এই কথা আমার এখন মনে পড়ছে, বাকি তো তোমাদের অন্য ভিডিওতে আমি উল্লেখ করে দিয়েছি। আর প্রাকৃতিক ভূগোলে কিন্তু হ্যারি হেসটা তোমাদের ভালো মতো করে পড়তে হচ্ছে। এবার এখান থেকে কীরকমভাবে কোশ্চেন আসতে পারে, একটা আসতে পারে প্রমাণ, একটা আসতে পারে সপক্ষ যুক্তি অথবা কারণ। ঠিক আছে, তো সমুদ্রবক্ষের সম্প্রসারণের ধারণা, কারণ, প্রমাণ এবং সপক্ষ যুক্তি পার্ট পার্ট করে কোশ্চেন আসতে পারে। এরপর আমি তোমাদের নেক্সট কোশ্চেন যেটা রেখেছি সেটা হচ্ছে গায়ট। ঠিক আছে, তো আমি এখানে কোনো মার্কস প্রোভাইড করিনি, তোমরা এটাকে বড় কোশ্চেন হিসেবেই তৈরি করে নিও, কারণ এটা ছোটো মার্কস অথবা আই গেস 2 মার্কসের জন্য আসতে পারে। এটাতে আমি অনেকগুলো স্টার প্রোভাইড করব, কারণ এই চ্যাপ্টার থেকে যদি কোনো কোশ্চেন হয়ে থাকে তাহলে এটা থেকেই হবে। ঠিক আছে, এরপর আমাদের নেক্সট যে ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে পাত। পাত কথার অর্থ হচ্ছে প্লেট। তো এখানে আমরা দেখব যে বিভিন্ন প্রকার পাত সম্পর্কে আমাদের পড়তে হবে। কি কি পাত রয়েছে? প্রতিসারী, অভিসারী এবং নিরপেক্ষ। 3টা পাত সম্পর্কে কিন্তু লিখতে হবে, এরকম টাইপের কোশ্চেন আসতে পারে, অথবা তোমাদের উল্লেখ করে দিতে পারে প্রতিসারী, অভিসারী বা নিরপেক্ষ। হ্যাঁ, উল্লেখ করে দিতে পারে। এখানে নিরপেক্ষতা কেটে গেছে, যাই হোক। আর যেটা কোশ্চেন আসবে সেটা হচ্ছে অভিসারী এবং প্রতিসারী পাত সীমান্ত বরাবর কোন কোন ভূমিরূপগুলি গড়ে ওঠে। ঠিক আছে, এই কোশ্চেনটাতে অনেকগুলো, তোমরা টেস্ট পেপার ঘেটে দেখতে পারো যে মিনিমাম 10 বারের মতো, তো আমি মিনিমাম বললাম 10 বারের মতো এই কোশ্চেনটা রিপিট হয়েছে। অভিসারী পাত সীমান্ত বরাবর কোন কোন ভূমিরূপগুলি গড়ে ওঠে। এটা আমার সাজেশন নয়, আমাদের ওয়েস্ট বেঙ্গলে যত টিচারগুলো রয়েছে, মানে যারা খুব ফেমাস টিচার রয়েছে তাদের দিয়ে তো টেস্ট পেপার তৈরি, তো সেই টেস্ট পেপার এই কোশ্চেনটা অনেকবার রয়েছে। তারপরে যদি আমি নেক্সট ইম্পর্টেন্ট টপিকে যাই সেটা হচ্ছে বৃত্তচাপীয় দ্বীপমালা। এটাতেও আমি অনেকগুলো স্টার দিতে পারি না, দেবো, কারণ এই কোশ্চেনটাও অনেকবার রিপিট হয়েছে। তারপর যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে দেখো সুচার লাইন, এগুলো 2 মার্কসের জন্য আসবে। সুচার লাইন, বেনিয়ফ জোন, হটস্পট, এগুলো সব 2 মার্কসের জন্য আসবে। তারপর হচ্ছে পাত সংস্থান তত্ত্বের আলোকে ভঙ্গিল পর্বতের উত্থান। এটা তোমাদের অ্যাজ আ বড় কোশ্চেন 3 মার্কসও আসতে পারে, 5 মার্কসও আসতে পারে। এরপর আমাদের যে নেক্সট ইউনিটটা রয়েছে সেটা হচ্ছে নদীর কার্য। এখান থেকে আমি 5 মার্কসের 1, 2, 3টে কোশ্চেন রেখেছি। হ্যাঁ, এখানে দেখে নাও পার্বত্য অঞ্চলে নদীর ক্ষয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ, হয় ক্ষয় আসবে আর না হয় সঞ্চয় আসবে। ঠিক আছে, বেশিরভাগ এগুলো আসার চান্সটাই রয়েছে।
একটা হচ্ছে ক্ষয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ, একটা রয়েছে সঞ্চয় কার্যের দ্বারা গঠিত ভূমিরূপ, আর একটা আমি রেখেছি যে চিত্রসহ বিভিন্ন প্রকার বদ্বীপ সম্পর্কে আলোচনা করো। তার মানে নদী আলটিমেটলি যেখানে গিয়ে শেষ হয় সেটা হচ্ছে সমুদ্র, আর সমুদ্রের ওখানে কিন্তু বদ্বীপ সৃষ্টি করে। তো এটা তোমাদের চলে আসতে পারে যে কোন ধরনের বদ্বীপ সৃষ্টি হয় বা কয় প্রকারের বদ্বীপ সৃষ্টি হয়, ঠিক আছে। বাট আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট এই দুটো কোশ্চেনকেই দেব, এটা আর এটা। তারপর আমরা চলে যাচ্ছি কিছু 3 মার্কসের কোশ্চেন আমি রেখেছি। দেখো, নদী কি কি প্রক্রিয়ায় ক্ষয় করে, অর্থাৎ প্রক্রিয়াগুলো তোমাদেরকে বলতে হবে। তারপর রেখেছি নদীর বহন ক্ষমতা এবং বহনের প্রক্রিয়া সমূহ। নদীর ক্ষয় কার্যের ধরন আলোচনা করো, কোন ধরনে বা কোন প্রক্রিয়ায় ক্ষয় করে, ঠিক আছে। তারপরে বদ্বীপ গড়ে ওঠার মানে নদী যেখানে শেষ হবে সেখানে বদ্বীপ গড়ে উঠবে কি উঠবে না, তার জন্য কোন কোন আমার কন্ডিশনগুলো দরকার সেগুলো। তারপর অশ্বক্ষুরাকৃতি হ্রদ, এটাও খুব ইম্পর্টেন্ট। তারপরে যাচ্ছে 2 মার্কসের নদীর ষষ্ঠ ঘাতের সূত্র, কিউসেক, কিউমেঘ, জলবিভাজিকা, প্রপাত রেখা, মন্তকূপ, পলল শঙ্কু। তারপর তোমার রয়েছে নদীবাঁক, হ্যাঁ, স্বাভাবিক বাঁধ, প্লাবন সমভূমি, কাস্কেড। এগুলো তোমরা এক এক করে দেখে নাও, এগুলো প্রত্যেকটা আমি বেছে বেছে তোমাদেরকে দিয়েছি, সবকটা ইম্পর্টেন্ট 2 মার্কসের। এরপর আমি চলে যাচ্ছি নেক্সট ইউনিটে, অর্থাৎ সমুদ্রের কার্য বা সামুদ্রিক কার্য। এখান থেকেও দেখো আমি বড় কোশ্চেন কিন্তু বেশি রাখিনি, একটা রেখেছি কোন কোন 4টি ভূমিরূপ তৈরি হয় ক্ষয়কার্যের ফলে, চিত্রসহ, ছবি কিন্তু মাস্ট। প্রাকৃতিক ভূগোলে তোমরা যত ছবি দিবে তত কিন্তু তোমরা মার্কস গেইন করতে পারবে। ফার্স্ট কোশ্চেন হয়ে গেল এটা। সেকেন্ড কোশ্চেন রেখেছি সেম 4টি ভূমিরূপ দেখো চিত্রসহ সঞ্চয় কার্যের ফলে। তারপরে হচ্ছে বিভিন্ন প্রকার উপকূল, মানে সমুদ্রে আমরা কয় ধরনের উপকূল দেখতে পারি সেই উপকূলটা তোমাদেরকে বর্ণনা করতে হবে, এখানে কিন্তু তোমরা ছবি দেবে। তারপর চলে যাচ্ছে 3 মার্কসে সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ। সমুদ্র তরঙ্গের ফলে যে ভূমিরূপগুলো গঠিত হচ্ছে কিন্তু সমুদ্র তরঙ্গটা সৃষ্টি হচ্ছে কেন, সেই সমুদ্র তরঙ্গ সৃষ্টির কারণ তোমাকে দিতে হবে। কোন কোন প্রক্রিয়া সমুদ্র তরঙ্গ ক্ষয় করে, তারপর প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল পরিবেশ, এটা খুব ইম্পর্টেন্ট। তারপর যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে সোয়াশ ও ব্যাকওয়াশ, গঠনকারী তরঙ্গ বিনাশকারী, এটাও খুব ইম্পর্টেন্ট। অনুদৈর্ঘ্য আর অনুপ্রস্থ, এটাও একটা খুব ভালো কোশ্চেন। তারপরে আমরা 2 মার্কসে চলে যাচ্ছি ব্লোহোল, স্ট্যাক, সামুদ্রিক টিলান। এখানে আমি যতগুলো শর্ট কোশ্চেন দিয়েছি না, এগুলো প্রত্যেকটাই 10, 11, 12 এইগুলো ক্লাসের জন্য ইম্পর্টেন্ট। তোমরা একবার ভিডিওটা ভালো করে দেখে নিও। আর এইগুলো সব মানে শর্ট কোশ্চেনের অ্যান্সার স্যার কিন্তু তোমাদের অ্যাপে প্রোভাইড করে দিয়েছে অ্যান্সার সমেত। হ্যাঁ, এই যে লেগুর কি, এটা খুব ইম্পর্টেন্ট। কয়াল, লুপ, পশ্চাৎ তটভূমি কি, পুরোদশীয় তটভূমি কি, প্রবাল বলয়, প্রবাল দ্বীপ, সব কটাই ভিভিআই কোশ্চেন। এরপর চলে যাচ্ছে আমি বায়ুর কার্যতে। বায়ুর কার্যতে দেখো আমি কিন্তু তোমাদের হিউজ কোশ্চেন দেইনি, খুব শর্ট করে রেডি করে দিয়েছি যাতে তোমরা এই শর্ট টাইমের মধ্যে সব কিছু রেডি করতে পারো। এই বায়ু থেকে দেখো আমি মাত্র 3টে কোশ্চেন রেখেছি, একটা হচ্ছিল ক্ষয় কার্য, একটা সঞ্চয় কার্যর ফলে কোন কোন ভূমিরূপগুলো হয়। আর আরেকটা কথা আমি বলে দিচ্ছি, আমার কোশ্চেনের চিত্র সহ বিবরণ না দেওয়া থাকলেও তোমরা কিন্তু ছবি সহ বাড়িতে প্র্যাকটিস করবে। আর এখানে দিয়েছি দেখো বালিয়াড়ি কি, বালিয়াড়ি কয় প্রকার, তার কারণ হচ্ছে বালিয়াড়িটা কিন্তু বায়ুর কার্যের ফলেই সৃষ্টি হচ্ছে। এবার 3 মার্কসে যাচ্ছি। 3 মার্কসের মধ্যে যেমন ধরো এই যে বারখান খুব ইম্পর্টেন্ট, শিব বালিয়াড়ি, এগুলো মানে রিপিটেড কোশ্চেন বলতে পারি। হ্যাঁ, সরি। তারপরে 2 মার্কসে যদি যাই, 2 মার্কসের মধ্যে এই দেখো ইনসেল বার্জ, ঠিক আছে। তারপরে তোমার এই যে লোয়েস, এই যে লোয়েস, তারপরে তির্যক বালিয়াড়ি, ঠিক আছে। এইগুলো কিন্তু খুব হিট টপিক, খুব ইম্পর্টেন্ট, টেস্ট পেপার ঘাটলেই তোমরা দেখতে পাবে। তারপর চলে যাচ্ছি ক্ষয়চক্র। এই ক্ষয়চক্রে আমি তোমাদেরকে একটা কোশ্চেন বলবো, সেই একটা কোশ্চেন কিন্তু তোমরা পাবেই। ফার্স্টের কোশ্চেনে গিয়ে যদি তোমরা কোনো কোশ্চেন পেয়ে থাকো তাহলে পাবে এসে এইটা। এটা দেখে আশা করি তোমাদের মুখে অনেক হাসি আসবে। অনেকেই হয়তো এই কয়দিনে এই কোশ্চেনটা রেডি করে ফেলেছো খুব ভালো করে, কারণ তোমরা সকলেই হয়তো জানো যে এই কোশ্চেনটা কতবার রিপিট হয়েছে। আর তোমাদের জিওগ্রাফি সিলেবাসের প্রাকৃতিকের মধ্যে অন্যতম একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা হচ্ছিল উইলিয়াম মরিস ডেভিসের ক্ষয়চক্র, ঠিক আছে। যেটাকে স্বাভাবিক ক্ষয়চক্র বলে আসতে পারে, এর তত্ত্ব আসতে পারে, শর্ত আসতে পারে, পর্যায় আসতে পারে, ঠিক আছে, বিভিন্নভাবে কিন্তু আসতে পারে।
বেসিক্যালি এটা চান্স আছে বড় কোশ্চেন হিসেবে আসার, কিন্তু যদি বড় কোশ্চেন হিসেবে না আসে শর্ট কোশ্চেন তোমরা পাবেই পাবে, এটা আমার 100% গ্যারান্টি রইল। তারপর সেম দেখো ডেভিসের থ্রোয়ি, মোনাড নক, এটাতে তো আমি স্টার না দিয়ে পারবোই না। মোনাড নক, তারপরে পেডিমেন্ট, বাজাদা, যা দিয়েছি সব খুঁজে খুঁজে বার করা। তারপরে পেডিপ্লেন, ক্ষয়ের শেষ সীমা, এটা তোমাদের শর্ট কোশ্চেনের জন্য আসতে পারে, ঠিক আছে? শর্ট কোশ্চেন মানে বেসিক্যালি 2 মার্কস আর 3 মার্কস। হ্যাঁ, এই ক্ষয়ের শেষ সীমাটা তোমরা কিন্তু ভালো মতো করে পড়বে। এরপর চলে যাচ্ছি আমরা নেক্সট ইউনিটে, সেটা হচ্ছে পুনর্যৌবন অর্থাৎ নদীর পুনর্যৌবন লাভ। হ্যাঁ, আমি তোমাদের একটু বড় করে দেখাই যে এখান থেকে কি কি কোশ্চেন হতে পারে। এখান থেকে আমি কোনো মার্কস প্রোভাইড করিনি, জাস্ট টপিকগুলো তুলে ধরছি, তোমরা এই টপিকগুলো ভালো মতো করে পড়বে। নদীর পুনর্যৌবন লাভের কারণ, তোমাদের সিঙ্গেল কারণ আসতে পারে, বা নদীর পুনর্যৌবনের ফলে কোন কোন ভূমিরূপগুলি সৃষ্টি হয় সেটাও আসতে পারে, ঠিক আছে? তোমরা দুভাবে রেডি করে নেবে। তারপর তোমাদের যেটা আসবে, আমি শুধু টপিকগুলো বলছি। স্থিতিশীল পুনর্যৌবন কাকে বলে, হ্যাঁ, নদীর পুনর্যৌবন লাভের ফলে কিভাবে খাজ নদী বা নদী মঞ্চ তৈরি হয়, ঠিক আছে? নদীর পুনর্যৌবন লাভ বলতে কি বোঝো, এটা আজ 2 মার্কস আর 3 মার্কস আসতে পারে। তারপরে স্থিতিশীল পুনর্যৌবন লাভ কাকে বলে, এটি কিভাবে ঘটে। নিক বিন্দু, আরেকটা মোস্ট ভিভিআই কোশ্চেন, এই যে নিক বিন্দু রিলেটেড তোমরা যেখানেই কোশ্চেন পাবে না কেন পড়ে নেবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, ঠিক আছে? তারপরে রয়েছে দেখো স্থিতিশীল পুনর্যৌবন এবং গতিশীল পুনর্যৌবনের মধ্যে পার্থক্য। তোমরা যখন বড় কোশ্চেন রেডি করবে তোমরা কিন্তু পার্থক্যটা অটোমেটিকলি পারবে লিখতে। তারপর সেম আবার দেখো নিকবিন্দু কাকে বলে, ক্ষয়চক্রের ব্যাঘাত, ইউস্ট্যাটিক পুনর্যৌবন লাভ, নদীমঞ্চ এবং গতিময় পুনর্যৌবন। হলো এই চ্যাপ্টার আমাদের, এই ইউনিট এখানে শেষ হলে এবার যাচ্ছি আমি বায়ুমণ্ডলে। এটা কিন্তু তোমাদের একটা আলাদা ইউনিট। হ্যাঁ, বায়ুমণ্ডলে ক্রান্তীয় ঘূর্ণবাদ, নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ, প্রতিভ ঘূর্ণবাদ। তোমরা যদি টেস্ট পেপার সলভ করে থাকো তাহলে দেখবে প্রত্যেকটা সেটে এই যে ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য, বা ঘূর্ণবাদ কাকে বলে, প্রতিভ ঘূর্ণবাদ কাকে বলে, ক্রান্তীয় ঘূর্ণবাদ কাকে বলে এবং নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ কাকে বলে, এই কোশ্চেন কিন্তু বারবার রিপিট হচ্ছে, প্রত্যেকটা সেটে কোশ্চেন আছেই আছে। হ্যাঁ, তো সেটার জন্য আমি এখানে এটাকে অনেকগুলো স্টার দেব, তার সাথে এটাও, ঠিক আছে? গেল। তারপরে আছে ওজোন স্তরে বিনাশের কারণ, এগুলো তোমার ছোটবেলা থেকে পড়ে আসো, গ্রিন হাউস কি, বিশ্ব উষ্ণায়ন কি। হ্যাঁ, ঘূর্ণবাতের চক্ষুটাও এখানে খুব ইম্পর্টেন্ট। ঘূর্ণবাতের চক্ষু, অক্লুশন, ঠিক আছে, অন্তর্ধৃতি সীমান্ত, এগুলো আসবে। এবার হ্যাঁ, এবার তোমাদের একটা কঠিন কোশ্চেন আমি বলে দিচ্ছি। যারা ধরো ক্ষয়চক্রের বা ডেভিসের থিওরি, তারপরে হ্যারি হেসের থিওরি রেডি করে রাখছো, তাদের এটা বেসিক্যালি না করলেও চলে, কিন্তু যারা রিস্ক নিতে চাইছো বা যাদের আগে থেকে তৈরি আছে তারা এটা মুখস্থ করে নেবে, এটাও খুব ইম্পর্টেন্ট। এরপর আমি চলে যাচ্ছি আমাদের নেক্সট চ্যাপ্টার, সেটা হচ্ছে জীবমণ্ডল। এখানে দেখো আমি 5 মার্কসের কোশ্চেন রেডি করেছি। হ্যাঁ, 5 মার্কসের মধ্যে তোমরা ফার্স্ট পাবে জীব বৈচিত্র্য শ্রেণী বিভাগ। এখানে আমি নিজেই সব ভিভিআই কোশ্চেনগুলো অ্যাড করে রেখেছি, তারপরেও আমি স্টার দিয়েছি, তার মানে তোমরা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট। সবগুলোই ইম্পর্টেন্ট, এখানে 4টা কোশ্চেন রেখেছি আমি 5 মার্কসের, 4টাই ইম্পর্টেন্ট। এরপর চলে যাচ্ছি আমরা 3 মার্কসের মধ্যে, বায়োডাইভার্সিটি হটস্পট কাকে বলে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এটাও। আর ইনসিটো এক্সিটো, মানে কি বলবো, এগুলো আমার বলার অপেক্ষা রাখে না, মানে এগুলো পড়তেই হবে। রেড ডাটা বুক, জিনগত বৈচিত্র্য, প্রজাতিগত বৈচিত্র্যের মধ্যে পার্থক্য, আলফা বিটা গামা। যদি তোমরা বড় কোশ্চেন রেডি করো জীব বৈচিত্র্যের, তার মধ্যে এগুলো সব ইনক্লুড থাকবে। হ্যাঁ, ইনসিটো এক্সিটোর মধ্যে পার্থক্য। এবার যাচ্ছে 2 মার্কসের মধ্যে, বিলুপ্ত, বিপন্ন, বিরল, বিশ্ব বিলুপ্তি, ঠিক আছে? এইগুলো প্রজাতি কি সেগুলো তোমাকে উদাহরণ সমেত মুখস্থ করতে হবে। তারপরে যাচ্ছে গ্রিন ডাটা, ব্ল্যাক ডাটা, ব্লু ডাটা, আর উপরে দিয়েছি আমি রেড ডাটা, সবই কিন্তু মুখস্থ করতে হবে। মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে, জার্ম প্লাজম সংরক্ষণ কি, জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে ভারত সরকার দ্বারা গৃহীত আইনগুলি সম্পর্কে লেখো। আর একটা যেটা আমি ইম্পর্টেন্ট দিয়েছি সেটা হলো ক্ল্যাট কি। তো আশা করছি তোমরা বুঝতে পারলে যে আমি কিন্তু এখানে একটা ফুল ইউনিট এবং একটা সাব ইউনিট স্কিপ করেছি। হ্যাঁ, আমি কিন্তু এখানে তোমাদের প্রাকৃতিক ভূগোলে একটা ফুল ইউনিট
অর্থাৎ তোমাদের যেটা বাড়িমণ্ডল আছে, সমুদ্র স্রোত যেটাতে আছে বাড়িমণ্ডল, টোটাল বাড়িমণ্ডলটাকে কিন্তু আমি স্কিপ করেছি। আর তার সাথে একটা আমি মিশ্র বলে একটা চ্যাপ্টার আছে, যে বায়ু, সমুদ্র আর হলো তোমার সবগুলো মিক্স করে ক্ষয় বা সঞ্চয়ের ফলে কোন কোন ভূমিরূপগুলো সৃষ্টি হয়, ওই ইউনিটটা আমি স্কিপ করেছি। তোমরা যদি আমার কথা শোনো, মানে কিছু কিছু ইউনিট স্কিপ করে বাকিগুলোকে ভালো মতো করে পড়ো, তাহলে তোমাদের মাথায় প্রেশারটাও কম হবে, তোমাদের মুখস্থ করতে সুবিধা হবে এবং তোমরা পরীক্ষায় সব কোশ্চেন করে আসতে পারবে। কারণ তোমাদের কিন্তু অথবা থাকবে, 3টে কোশ্চেন দেওয়া থাকবে, তার মধ্যে একটা লিখতে হবে, 4টে কোশ্চেন দেওয়া থাকবে 4টে ইউনিট থেকে, সেখান থেকে 2টো লিখতে হবে। তো সেই হিসাবে আমি তোমাদের এগুলো রেডি করে দিলাম। আর হ্যাঁ, আমাদের কিন্তু SBR EdTech অ্যাপে এই এতগুলো সাবজেক্টের সাজেশন কোশ্চেন সমেত অ্যান্সার প্রোভাইড করে দিয়েছে স্যার। তো তোমাদের যদি ভালো লাগে, তোমরা অ্যাপটি ডাউনলোড করে এই ব্যাচটি পারচেস করে নিতে পারো। তো ইন ফিউচার তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। সি ইউ সুন গাইস।